This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছে নিউজ টপ 9। লিমা রয়েছে আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে টিভি 9 বাংলায় সব বড় খবরের দিকে নজর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই এর নজরে পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করতে চায় সিবিআই, আর সেই মর্মে সোমবার বিশেষ সিবিআই আদালতে আবেদন করে সিবিআই এর আবেদন মঞ্জুর বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতের, এবং আগামীকাল বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে পার্থকে। সেখানে কি হতে পারে, কোন কোন বিষয়গুলো তোলা হতে পারে সিবিআই তরফে, সুজয় পাল আমাদের প্রতিনিধির কাছ থেকে জানবো। সুজয়, লিমা, দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। তার কারণ এবার সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতে চাইছে, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় এই প্রথম সিবিআই মামলায় গ্রেফতার হতে পারেন, সেই সম্ভাবনা জোরালো তৈরি হয়েছে। তার কারণ আজকে বিচার ভবনে বিশেষ সিবিআই আদালত, সেখানে সিবিআই তরফ থেকে আবেদন জানানো হয় যে পার্থ চট্টোপাধ্যায়কে যাতে তারা আদালতে পেশ করার অনুমতি পায়, এবং সেই মর্মে বিচারক অনুমতি দিয়েছেন সিবিআইকে পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করার, এবং আগামীকাল প্রেসিডেন্সি জেল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বিচার ভবনে যে বিশেষ সিবিআই আদালত সেখানে পেশ করা হবে। এবং শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নয়, অয়নশীল তাকেও এই মামলায় আগামীকাল আদালতে পেশ করা হবে, এবং সেখানে শুনানি হয় এবং সিবিআই তাকে গ্রেফতার করতে চাইবে, তেমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং এই প্রথম পার্থ চট্টোপাধ্যায়ের নাম কিন্তু আমরা দেখলাম সরাসরি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জড়ালো, বা সিবিআই পার্থ চট্টোপাধ্যায়ের দিকে তাদের তদন্তের মোড় ঘোরালো। এবং বোঝা গেল সুজয়, আগামীকাল আমাদের নজর থাকবে। ধন্যবাদ। অবশ্যই আজকে সুপ্রিম কোর্টে কি হলো সেই বিষয়ে আপনাদের জানাতেই হবে, কারণ সেখানে যে বিষয়গুলো একটার পর একটা উঠে এলো তা চাঞ্চল্যকর। ঘুমন্ত অবস্থায় নির্যাতিতার চোখে চশমা কিভাবে এলো? তিলোত্তমার মামলার চতুর্থ শুনানিতে প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সিবিআই এর তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট দেখে তার পর্যবেক্ষণ, তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, আর সেই তথ্য প্রকাশ করা উচিত হবে না। এদিনের শুনানিতে উঠে আসে অভিযুক্তদের বিরুদ্ধে প্রভাবশালী তথ্য। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের প্রায় 2 মাস কাটতে চলল। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার চতুর্থ শুনানি ছিল। শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। রিপোর্ট দেখে প্রধান বিচারপতি বলেন, সিবিআই তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, তারা তদন্ত চালিয়ে নিয়ে যান। এদিনের শুনানিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। প্রশ্ন ওঠে, কিভাবে নির্যাতিতার চোখে গুরুতর আঘাত লাগলো? সলিসিটর জেনারেল তুষার মেহতা জবাবে জানান, চশমা পরে থাকার জন্য এই আঘাত লেগেছে। পাল্টা বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন করেন, ঘুমন্ত অবস্থায় কিভাবে চোখে চশমা রয়ে গেল? তা শুনে তুষার মেহতার যুক্তি, সম্ভবত ক্লান্তির কারণে চশমা পরেই ঘুমিয়েছিলেন নির্যাতিতা। আরজি করে ঘটনার প্রথম দিন থেকেই ক্রাইম সিনের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এদিন প্রধান বিচারপতির পর্যবেক্ষণ সেই জল্পনাকেই নতুন করে উস্কে দিল। এদিনে সুপ্রিম শুনানিতে উঠে আসে প্রভাবশালী তথ্য। জুনিয়র ডাক্তারদের আইনজীবী জানান, আরজি কর কাণ্ডে অভিযুক্ত কয়েকজন প্রভাবশালী এখনো ওই হাসপাতালেই রয়েছেন। তারা থাকলে ডাক্তাররা ভয় ভীতি ছাড়া কিভাবে কাজ করবেন? চিকিৎসক সংগঠনের তরফ থেকে করুণা নন্দী এবং ইন্দিরা জয়সিং দাবি জানালেন, যাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত চলছে, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে, তাদের এখনই সাসপেন্ড করা হোক, তাদের ছুটিতে পাঠানো হোক, এবং তারা কারা তাদের চিহ্নিত করে সিবিআই এর তরফ থেকে রাজ্য সরকারকে জানানোর নির্দেশও দিয়ে দিলেন প্রধান বিচারপতি। আমার তো মনে হয় যারা নিজেদের জায়গা, নিজেদের নাম ব্যবহার করে এরকম দম্ভ অহংকারের জায়গা থেকে মানুষকে থ্রেট দিয়ে বিভিন্ন রকমের আপনার রেজিস্ট্রেশন আটকে দেওয়া, হেনা তেনা সবই মিডিয়ার মাধ্যমে এসছে সামনে। তো সেসব নামগুলো প্রকাশ্যে আসুক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মহামান্য সুপ্রিম কোর্ট সেটা গ্রহণ করেছে, এটা আমরা। প্রধান বিচারপতির নির্দেশ, তদন্তের আওতাধীন রয়েছেন এমন ব্যক্তিদের নাম সিবিআই রাজ্যকে দিলে পদক্ষেপ করতে হবে। রাজ্যের তরফেও এ বিষয়ে আদালতকে আশ্বস্ত করা হয়। এই ঘটনায় যে বা যারা জড়িত বা যাদেরকে সন্দেহের জায়গাতে আসছে তাদেরকে ইমিডিয়েট আইডেন্টিফাই করা এবং অ্যারেস্ট করা, না হলে আমরা সুরক্ষিত ক্যাম্পাসের মধ্যে কীভাবে ফিল করব? আমাদের সুপ্রিম কোর্ট যদি মনে করে যে এই ঘটনার সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা প্রয়োজন, তাহলে সেটাকে অবশ্যই ওয়েলকাম করব। সিবিআই যদি মনে করে যে তাদের তদন্তে এই ব্যক্তিকে দরকার, বা তাদের তদন্তে অমুক ব্যক্তি বাধা সৃষ্টি করছেন, তারা জানাবেন, তাদের রিপোর্টের উপর ঠিক হবে। ইনভেস্টিগেটিং এজেন্সির রোল থাকবে। ফলে এখানে আর কে কি জানাচ্ছেন সেই বিষয়টা আমি এর মধ্যে কোনো মন্তব্য এই জায়গায় করব না।
পুজোর পর এই মামলার পরবর্তী শুনানির কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। সেই শুনানিতে ন্যাশনাল টাস্ক ফোর্সের থেকে রিপোর্ট চেয়েছে আদালত। কেন এই ঘটনাটা ঘটালো, এই ঘটনা ঘটার পরে কারা চাপা দিচ্ছিল, কেন চাপা দিচ্ছিল, এই কোশ্চেনগুলো উঠে আসবে এই আশা নিয়ে আমরা বসেছিলাম। দেখলাম সেই ডিসকাশনটা একটু কম হয়েছে, সেটা আমরা আশাহত, কিন্তু ডেটটাও অনেক পরে আবার দিয়েছে এরকম ব্যাপার, যেটাতে আমাদের একটা আশাহত এখানে হয়েছে। আমি তো সুপ্রিম কোর্টের বিচারপতি নই, আর আমার দল তো কোনোদিন গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টার মারতে আমাকে বলবে না। বলি এই নিয়ে আমি কি বলতে পারি? দীর্ঘসূত্রিতাতে সবাই আবেগ একটু আহত হচ্ছে, কিন্তু তদন্ত তো চলছে। এদিন নিহত নির্যাতিতার পরিচয় প্রকাশ না করা প্রসঙ্গেও সুপ্রিম কোর্টে সওয়াল জবাব হয়েছে। কেন্দ্রকে আদালত নির্দেশ দিয়েছে সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও যাতে পরিচয় প্রকাশ না হয় তার জন্য ব্যবস্থা নিতে। দিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। আর আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির পরে কিন্তু বৈঠকে জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে কি ছবি, চলুন সরাসরি আমরা স্বাগত দত্ত হাসপাতালে নজর রাখি। আমাদের প্রতিনিধি সুব্রত সেখান থেকে রয়েছেন। সুব্রত, কি চলছে সেখানে এখন? দেখো, একেবারেই তোমাকে আমি প্রথমে বলে রাখি, আমি আরজিকর হাসপাতালে রয়েছে এই মুহূর্তে, এবং এইখানে যা পরিস্থিতি, প্রায় 4.5 ঘন্টা অতিক্রান্ত, 4.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। জিবি বৈঠক, জুনিয়র ডাক্তারদের যে বৈঠক চলছে, অর্থাৎ রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ থেকে জুনিয়র ডাক্তারদের যে প্রতিনিধিরা তারা এসছেন, তারা যে বৈঠক চালাচ্ছেন, এই বৈঠকে কিন্তু একাধিক বিষয় উঠে আসতে চলেছে, এবং জুনিয়র ডাক্তারদের আগামী যে পদক্ষেপ তাও কিন্তু এই বৈঠকের পরেই কিন্তু আমরা জানতে পারবো। তবে জুনিয়র ডাক্তাররা যেটা আশঙ্কা করছেন তাদের নিরাপত্তা, অর্থাৎ এই নিরাপত্তার বিষয়ে ব্যাপারে শুধুমাত্র আরজিকরে বেশ কয়েকটি জায়গায় সিসিটিভি লাগানো হয়েছে, এছাড়াও কিন্তু অনকল রুম, পাশাপাশি তাদের যে রেস্ট রুম রয়েছে সেখানে এখনও সিসিটিভি লাগানো হয়নি। পাশাপাশি ক্রাইম সিনে যে সমস্ত সন্দেহভাজন ব্যক্তিদের দেখা গেছে তারা এখনও গ্রেপ্তার হয়নি, এবং এই জিনিসটাই কিন্তু জুনিয়র ডাক্তারদের ভাবাচ্ছে। এবং গত শনিবার তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সোমবার থেকে তারা কর্মবিরতি রাখবেন। সেই কর্মবিরতির আগেই কিন্তু এই সুপ্রিম শুনানির পর তারা জিবি বৈঠকে বসেছেন, এবং এই বৈঠকের শেষে আগামী পদক্ষেপ কী তার নির্যাস বেরিয়ে আসবে, তখনই জানা যাবে জুনিয়র ডাক্তারদের আগামী পদক্ষেপ। নজর থাকবে সুব্রত, ধন্যবাদ। মুখ্য সচিব মনোজ পান্ত কি বলেছেন শুনবো। সব জায়গায় কাজ শুরু হয়েছে, এবং কোথাও 30%, কোথাও 40, কোথাও 60, কোথাও 70, বিভিন্ন স্তরে কাজ হচ্ছে। এবং একটা কাজ করতে গেলে কিছুটা সময় লাগে, আপনার সিসিটিভিও লাগাতে গেলে কিছুটা সময় লাগবে, আপনার বাথরুমস, ওয়াশরুমস, রেস্টরুমস করতে গেলেও সময় লাগবে। বাট পয়েন্ট ইজ we are working, and we will work together with the health department, health officials, with the district officials who are working in different hospitals, medical colleges. Everybody is working together. It's a collaborative effort, and I'm sure the results will be visible. So we should not be impatient about it. রামপুরহাট মেডিকেল কলেজে থ্রেড কালচারের অভিযোগে তৎপর স্বাস্থ্য ভবন। অধ্যক্ষ করবী বড়ালের বিরুদ্ধে তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্য ভবন। তৎকালীন ডিন অফ স্টুডেন্টস কৌশিক কর, অ্যানাটমির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্বরূপ সাহার বিরুদ্ধে তদন্তের নির্দেশ। IAS সুদেষ্ণা গুপ্তের নেতৃত্বে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন NRS এর অধ্যক্ষ পীতবরণ চক্রবর্তী, ডায়মন্ড হারবার মেডিকেলের অধ্যক্ষ উৎপল নাথ, তাম্রলিপ্ত মেডিকেলের অধ্যক্ষ শর্মিলা মল্লিক এবং আরামবাগ মেডিকেলের অধ্যক্ষ রমাপ্রসাদ রায়। বুধবার মহালয়া, দেবপক্ষের সূচনা হতে আর বেশি দেরি নেই। মঙ্গলবারই পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার আগে শহরের রাস্তাঘাটের হাল হকিকত খতিয়ে দেখতে সরেজমিনে মেয়র ফিরহাদ হাকিম। রাত পর্যন্ত কলকাতার রাস্তা পরিদর্শন করলেন মেয়র। জওহরলাল নেহরু রোড থেকে পরিদর্শন শুরু। মেয়রের সঙ্গে পুরসভার শীর্ষ অফিসাররা রয়েছে। পরিদর্শনের তালিকাও দীর্ঘ। সেন্ট্রাল অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন রোড, শ্যামবাজার APC রোড, উল্টোডাঙ্গা CIT রোড, কাঁকুরগাছি, শিয়ালদা AJC বোস রোড, বালিগঞ্জ, ফাঁড়ি, গড়িয়াহাট, টালিগঞ্জ, জেমস লং সরণি, মোমিনপুর, হাজরা মোড়ে পরিদর্শন পর্ব শেষ হবে। পুজোর আগে শহরের রাস্তা দেখতে বেরিয়েছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। সেন্ট্রাল এভিনিউ দিয়ে শ্যামবাজার 5 মাথার মোড়ে এসে তিনি পৌঁছেছেন, এবং বিভিন্ন অংশ আজকে কলকাতার তিনি ঘুরে দেখবেন। মূলত কলকাতা ট্রাফিক পুলিশ থেকে প্রায় 300টি রাস্তার তালিকা দেওয়া হয়েছে যেখানে জায়গায় খারাপ অবস্থায় রয়েছে। সেই রাস্তাগুলির বর্তমান অবস্থা কি, সেখানে যারা পুজোয় ঠাকুর দেখতে বেরোবে তারা কোনো সমস্যায় পড়বেন কি না, সেই সব কিছু তিনি দেখতে বেরিয়েছেন। এবং তার সঙ্গে কলকাতা পুরসভার আধিকারিকরা রয়েছেন। ফিরহাদ হাকিম একের পর এক আধিকারিকদের ডেকে নির্দেশ দিচ্ছেন কী করতে হবে না করতে হবে, রাস্তা কোথাও গত থাকলে সেটা মেরামত কীভাবে করতে হবে, এই ধরনের যাবতীয় নির্দেশ দিচ্ছেন। এবং এই নির্দেশ দেওয়ার পর 5 মাথার মোড় থেকে তিনি গাড়িতে উঠেন, আবারও APC রোডের দিকে এগিয়ে যাবেন, এবং APC রোডের দিকে এগিয়ে যাবে এবং তিনি সেখানে গিয়ে দেখবেন যে রাস্তার অবস্থা কী। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।
রাতে মহিলাদের কাজ সংক্রান্ত রাজ্যের নির্দেশিকায় সংশোধন। মহিলাদের নাইট ডিউটি যত সম্ভব কমাতে হবে। 12 ঘন্টার বেশি মহিলা ও মহিলা চিকিৎসকদের কাজ করানো যাবে না। রাত্রির সাথে প্রকল্প থেকে এই নির্দেশিকাগুলি সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আরজি করের পর রাতে মহিলাদের কাজ নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছিল রাজ্য, যা জানিয়ে দেখা দেয় তুমুল বিতর্ক। অবশেষে 2টি নির্দেশিকা সংশোধন করল রাজ্য।